Hello everyone, welcome to your favorite channel মনোরঞ্জন স্যার ম্যাথ ক্লাস। তো আজ তোমাদের ইংলিশ সেকেন্ড ক্লাস কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেব। তো সেখানে দেখো ফার্স্ট ক্লাস তোমাদের হয়েছে, তোমরা সবাই যথেষ্ট রেসপন্স করেছো, দেখে ভালো লেগেছে, অন্তত এটা বুঝতে পেরেছি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। তো শুরুটা আমরা যেভাবে করেছি বেস থেকে খুব জলের মতো সহজ করে, তো এভাবেই ক্লাসগুলো চলবে এবং ক্লাসগুলো তোমরা নিয়মিত ভালোভাবে কমপ্লিট করবে, এটা তোমাদের কাছে আশা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করব ক্লাস। তো শুরু করার আগে তোমাদের সবাইকে নতুন ক্লাসে আজকে আবার শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক শুভকামনা। চলো শুরু করা যাক। কন্টেন্টস জানো সবাই তোমরা, তো কন্টেন্টস নিয়ে আর আলাদা করে টাইম নষ্ট করব না। তো আজ আমরা পড়বো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ দেখো ইংলিশ গ্রামার বাংলা গ্রামার দুটোতেই রয়েছে। আমি এই কারণে বলছি, দেখো তোমাদের যেহেতু বাংলায় ভালো করে পড়ালে বুঝতে সুবিধা হয়, তো আমি চাইছি তোমরা যাতে ওয়ার্ডগুলো কানেক্ট করতে পারো বা নিজেরা নিজেদের মধ্যে বুঝতে পারো যে আসলে আমরা কি পড়ছি। আমি তোমাকে পার্টস অফ স্পিচ বললাম, শুধু এর বাংলাটা ধরো বললাম না। সেখানে অনেকেই আছো, তোমাদের হয়তো অনেক অসুবিধা হতে পারে, তুমি বুঝতেই পারছো না যে আমি কি পড়ছি। তো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই কারণে আমি কিন্তু দেখো বাংলা দিয়েই পড়াচ্ছি। পড়ছি আমরা ইংলিশ গ্রামার, বাংলা কানেক্ট করে, যেহেতু আমাদের গ্রামার পড়া রয়েছে, আমরা গ্রামার পড়ে এসছি, তো যাতে তোমাদের সেই জিনিসগুলো আবার মেমোরিতে ফিরে আসে, তোমরা যেন রিলেট করতে পারো যে আমরা কি পড়ছি। এই কারণে বাংলা বলে বাংলা দিয়ে বুঝিয়ে তোমাদের পড়ানো হচ্ছে। তো সেটা তোমরা কিন্তু খুব সিরিয়াসলি নাও এবং সিরিয়াসলি শেখো। দেখবে তুমি আমাদের যখন ইংলিশ গ্রামারের এই বেসিক কমপ্লিট হবে, তখন তোমার কোথাও কোনো আর অসুবিধা থাকবে না। আজকে তুমি যেটা ফেস করছো সেই দিনটা তখন আর থাকবে না। তো এখন সেটা মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে, আর আমি একটা কথাই বলবো, তোমাকে ভাই কষ্ট করতেই হবে এবং ধৈর্যশীল হতে হবে। তুমি ধৈর্যশীলতার যত পরিচয় দেবে, শুধু ক্লাসে নয় প্র্যাকটিক্যাল লাইফেও তুমি যত পরিচয় দেবে, তত তুমি দেখবে তোমার জীবন সুফল হবে, মসৃণ হবে, তোমার চলার পথে কোনো বাধা থাকবে না। যে কোনো জিনিস ধৈর্য নিয়ে শিখতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে, তাহলে দেখবে তোমার সাকসেস কেউ কোথাও কোনোদিন আটকাতে পারবে না। তো দেখো পার্টস অফ স্পিচ করবো আমরা। পার্টস অফ স্পিচ হচ্ছে পদ। পদ পড়েছি, সবাই পড়েছি পদ। তো সেই পদ আজকে আবার পড়বো, নতুন করে শিখবো, শেখা জিনিস শিখবো। তো খুব সিরিয়াসলি শেখো, কারণ এর জন্য তুমি আবার টাইম ওয়েস্ট করবে, আবার টাইম দেবে, সেই টাইম তোমার হাতে নেই। একটা জিনিস মনে রাখবে, সময় খুব কম। তো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ হচ্ছে পদ। তো পদ কাকে বলে? প্রথমে পদ কাকে বলে সেটা বলছি তোমাদের। দেখো একটা সেন্টেন্স পড়েছি আমরা প্রথমে, তো সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। কি বললাম? যে সেন্টেন্সে ব্যবহৃত, আমরা যখন সেন্টেন্স বলেছি, কি বলেছি সেন্টেন্স, যে এক বা একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা ক্লিয়ার মিনিং প্রকাশ করে, তখন তাকে আমরা সেন্টেন্স বলি। তো সেন্টেন্স যে যেই ওয়ার্ডগুলো দিয়ে গঠিত হচ্ছে, সেই ওয়ার্ডগুলো এক একটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ, যেগুলো অর্থবোধক। প্রত্যেকটি অর্থবোধক সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা কি বলি? এক একটা পার্টস অফ স্পিচ বলি। তো দেখো যেমন একটা সেন্টেন্স, একটা সহজ সেন্টেন্স বলছি, দেখো আই
am a doctor। এটা একটা সেন্টেন্স। তো সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা এক একটা পার্টস অফ স্পিচ বলবো। তো এখানে আই অ্যাম এ ডক্টর এই শব্দগুলো রয়েছে। তো এখন কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচ এখন তোমরা হয়তো জানবে না, কিন্তু ক্লাস কমপ্লিট হওয়ার পরে যখন তোমরা একটা সেন্টেন্স দেখবে তখন সেখানে এরকম যখন ওয়ার্ড থাকবে সেগুলো দেখে বুঝতে পারবে আসলে কোনটা কোন সেন্টেন্স, সরি কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো এখানে দেখো আই, আই হচ্ছে কি, আই হচ্ছে প্রোনাউন, আই হচ্ছে প্রোনাউন। এম কি, ভার্ব। কি ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এ হচ্ছে কি, আর্টিকেল করেছি কালকে, এ হচ্ছে কি আর্টিকেল। ডক্টর হচ্ছে কি, এখানে তোমার ডক্টর হচ্ছে নাউন। এবার নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, প্রিপজিশন কাকে বলে, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আমরা এক এক করে ক্লিয়ার করব। তো দেখো এখানে একটা সেন্টেন্স, সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোকে আমরা কি বলছি, পদ বলছি। যেটা বললাম যে বাক্যে ব্যবহৃত বা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা কি বলি, পার্টস অফ স্পিচ বলি বা পদ বলি। ক্লিয়ার? পার্টস অফ স্পিচ কাকে বলে দেখো, পার্টস অফ স্পিচ কাকে বলে, এখানে একটা এক্সাম্পল দেখো, দা বুক ইজ অন দা টেবিল। এটা একটা সেন্টেন্স। সেন্টেন্সে দেখো কতগুলো ওয়ার্ড রয়েছে। তো ওয়ার্ড কোনটা কি আমরা কি করে জানবো, কি করে চিনবো, সেটা আমরা পার্টস অফ স্পিচ যখন কমপ্লিট করব, কমপ্লিট করার পর আমরা বুঝতে পারবো। আমরা পরীক্ষায় বসি কেন আমাদের পার্টস অফ স্পিচ জানতে হয়, সেটা কমপ্লিট করতে থাকো তখন টের পাবে যে এটা কত ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো ইংলিশ গ্রামার বেসিক থেকে শুরু করেছি, যা পড়াচ্ছি সবটাই ইম্পর্টেন্ট, কোথাও কিছু বাদ দেওয়ার মতো নেই। আর একটা কথা হলো কি বলতো, তুমি যদি কম সময়ে 10 মিনিটে 5 মিনিটে পুরো ইংলিশ গ্রামার শিখতে পারো, তাহলে তুমি এখনো কেন ইংলিশে উইক রয়েছো, বা কেন 10 মিনিট ভিডিও দেখে তোমার হচ্ছে না। তো সেখানে তোমার বুঝতে হবে সেখানে ভালো শেখাচ্ছে, কিন্তু ভালো শেখার মতো ক্যাপাসিটি তোমার নেই। তো ক্যাপাসিটি অর্জন করতে হলে ফার্স্ট তোমার বেসিক জানতে হবে, তোমার ভিত করতে হবে। তোমার ভিতটা যখন হবে তখন তার উপর তুমি ইমারত গড়তে পারবে, কিন্তু তোমার ভিতটা নেই, তুমি গড়বে কি করে, সেটা তো ধসে যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ভিতটাকে করতে হবে, তারপর আমরা যাব 10 মিনিটের ভিডিও দেখে টেন্স শিখতে, পার্টস অফ স্পিচ শিখতে, 5 মিনিটে শিখতে, একটা ক্লাস করে টোটাল ইংলিশ গ্রামার শিখতে। তার আগে গেলে হবে না। তার আগে গেলে কি বলতো, ওখানে যে গিয়ে 10 মিনিট টাইম দিলে ওটা তোমার নষ্ট হলো, ফোন বা ওয়াইফাই রিচার্জ করে যে ইন্টারনেটটা খরচ করলে ওটা তোমার নষ্ট হলো, তুমি কিন্তু শিখতে পারলে না। আবার তোমাকে ঘুরিয়ে ফিরে বেসিক খুঁজতে হবে। তো তার জন্য আগে বেসিকটা ভালো করে শেখো, মনোযোগ দিয়ে শেখো, ধৈর্য নিয়ে শেখো, তাহলে দ্বিতীয়বার কোথাও কিছু খুঁজতে যেতে হবে না। তো দেখো এখানে একটা সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড রয়েছে, কি কি ওয়ার্ড রয়েছে দেখো, এখানে রয়েছে দা বুক ইজ অন দা টেবিল। দা বুক ইজ অন দা টেবিল, বইটি টেবিলের উপর। তাহলে এখানে দেখো যেই ওয়ার্ড গুলো রয়েছে আমরা কি বলেছি, পার্টস অফ স্পিচ কাকে বলে, সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটা পার্টস অফ স্পিচ বলি। তো এখানে সেন্টেন্সে যে শব্দগুলো বসেছে সব মিলে সেন্টেন্সে একটা অর্থবোধক বাক্য হয়েছে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো এক একটা পার্টস অফ স্পিচ। কি দেখো, দা, আমরা যে পড়েছি আর্টিকেল, আর্টিকেলসটা কেন করিয়েছি আগে বুঝতে পারছো। দেখো দা বুক, এখানে একটা বইকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তার জন্য দা আর্টিকেল দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স। এখানে দা এটা কি, এটা একটা আর্টিকেল। বুক, বুক হচ্ছে বই, কোনো কিছুর নামকে আমরা কি বলি, নাউন বলি।
কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। তো এখানে বুক, এটা হচ্ছে কি আমাদের নাউন। তারপর দেখো ইজ, ইজ হচ্ছে কি আমাদের ভার্ব, অক্সিলারি ভার্ব, এম ইজ আর, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর দেখো অন, এখানে অনটা কি হয়েছে, অন প্রিপজিশন, এখানে অন কি হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রিপজিশন হিসেবে। দা টেবিল, টেবিলের উপরে রেখেছে, এই অন হলো কি প্রিপজিশন। আমরা পার্টস অফ স্পিচে যে 8টা ভাগ রয়েছে তার মধ্যে দেখো প্রিপজিশন কিন্তু একটা ভাগ, আমরা পড়বো। প্রিপজিশন তোমাদের কমপ্লিট করানো হবে এক্সাম যেগুলো আসে, এক্সাম রিলেটেড পরীক্ষায় যে প্রিপজিশন গুলো আসে যেগুলো করানো হবে প্রিপজিশন, তুমি দেখবে তার বাইরে একটা প্রিপজিশন আসবে না। তো সুতরাং ধীরে ধীরে আমরা এগোচ্ছি। অন এটা কি প্রিপজিশন, এখানে দা কি আর্টিকেল, টেবিল কি নাউন। বোঝা গেল যে একটা সেন্টেন্সের যে প্রত্যেকটা অর্থবোধক শব্দ থাকে তাকে আমরা পার্টস অফ স্পিচ বলি, যে কিভাবে অর্থবোধক শব্দগুলো এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে দেখো পার্টস অফ স্পিচ কাকে বলে উদাহরণ দিয়ে শেখানো হলো, আশা করি এখানে অসুবিধা নেই তোমাদের আর। এবার আমরা প্রকারভেদটা পড়বো, প্রকারভেদ দেখব। পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করা যায়, পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা যায়। 8টা ভাগের নাম কি দেখো, নাউন, বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এবার দেখো নাউন, বিশেষ্য, নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে আমরা কি বলি নাউন বলি। বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, যখন নাউনের পরিবর্তে আমরা যা ব্যবহার করি তাকে আমরা কি বলি প্রোনাউন বলি, সর্বনাম। তারপর অ্যাডজেক্টিভ বিশেষণ, যখন তোমার দোষ গুণ অবস্থা বোঝানো হয় তখন তাকে আমরা কি বলি বিশেষণ বলি। ভার্ব ক্রিয়া, কোনো কাজ করা, কাজ করা বোঝালে তখন তাকে আমরা কি বলি ক্রিয়া বলি। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, যখন ক্রিয়াকে বিশেষভাবে বিশেষিত করা হয় বা অ্যাডভার্বকে করা হয়, অ্যাডভার্বের কাজ এগুলো, ঠিক আছে। অ্যাডভার্ব তোমার অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, বিশেষিত করতে পারে। প্রিপজিশন, আমরা যখন কোনো জিনিসের কি করি অবস্থান বোঝানোর জন্য, যেমন দা বুক ইজ অন দা টেবিল, বইটি কোথায় আছে অন টেবিলের উপর। প্রিপজিশন পদান্বয়ী অব্যয়, দেখো বাংলার মধ্যেই এর রয়েছে পদ নয়ী, পদ প্লাস অন্যয়ী, মানে অন্যয় মানে কি সম্পর্ক, মানে পদের সাথে সম্পর্ক রাখে যে অব্যয়। কনজাংশন মানে কি সংযোজক অব্যয়, যেটাকে সংযোগ করে, দুটো সেন্টেন্সকে সংযোগ করে, কি করে সংযোগ করতে হয়। তারপর ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়, আমরা যে এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়েছি সেখানে যেমন বিস্ময় সূচক, এটা হচ্ছে ইন্টারজেকশন আবেগসূচক, যেখানে আবেগ হয়, আবেগ প্রকাশিত হয় যেই পার্টস অফ স্পিচে। এক এক করে আমরা সবগুলো আলোচনা করব। তো দেখো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, 8 ভাগে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন আর হচ্ছে কি ইন্টারজেকশন। তো পার্টস অফ স্পিচের ভাগগুলো দেখলে এবার চলো নাউন। নাউন কি এবার প্রত্যেকটা তোমাদের আমি একটু ডিটেলসে বলবো, তারপরে আমরা এক এক করে সবগুলো করব, নাউনও করব আলাদা করে, প্রোনাউনও করব, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমরা কমপ্লিট করব। তো এখানে দেখো নাউন হচ্ছে বিশেষ্য। বিশেষ্য কি বললাম যে কোনো কিছুর নামকে আমরা কি বলি বিশেষ্য বলি। দেখো রেফার্স টু এ পারসন, কনসেপ্ট, প্লেস, থিঙ্ক অর আইডিয়া। রেফার্স টু কি করে পারসন কি করতে পারে রেফার করে, কনসেপ্ট হতে পারে একটা, প্লেস হতে পারে, কোনো থিঙ্ক হতে পারে বা কোনো জিনিস হতে পারে, কোনো ধারণা হতে পারে, এগুলো হচ্ছে কি নাউন। যেমন আই বিলিভ ইন ফ্রি স্পিচ, সৌরভ লিভস ইন লন্ডন। এখানে নাউন কোনগুলো বলতে পারবে তোমরা? দেখো এই সেন্টেন্সে সৌরভ নাউন,
লন্ডন নাউন, ফ্রি স্পিচ নাউন। আই কি? আই হচ্ছে প্রোনাউন। বিলিভ কি? বিশ্বাস করা, কোন অ্যাকশন বোঝানো হচ্ছে, আমি বিশ্বাস করি, এটা হচ্ছে ভার্ব। ইন হচ্ছে প্রিপজিশন। এখানে লিভস হচ্ছে কি? ভার্ব। ইন হচ্ছে কি? প্রিপজিশন। কিসের? এই দেখো লন্ডন, লন্ডন হচ্ছে কি? নাউন। কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি। সৌরভ একটা নাম, এটা একটা নাউন। এখানে ফ্রি স্পিচ, এটা তোমার একটা আইডিয়া, আইডিয়া বা কনসেপ্ট, ফ্রি স্পিচ। আমরা এখানে কি আছে? আই বিলিভ ইন ফ্রি স্পিচ, আমি ফ্রি স্পিচে বিশ্বাস করি। ফ্রি স্পিচ মানে কি? আমার মনের বক্তব্য আমি আমার মতো করে বলতে ভালোবাসি। তো সেখানে দেখো এই হলো নাউন। সবচেয়ে সহজ কোনো কিছুর নামকে নাউন বলে। ব্যাস, এবার নাম দেখো, সেটা কনসেপ্ট হতে পারে, কোনো প্লেস হতে পারে, কোনো থিং হতে পারে, কোনো জিনিস, ঠিক আছে, কোনো জায়গা, কোনো স্থান, এগুলো হচ্ছে নাউন। তো নাউন কমপ্লিট। তারপর দেখো প্রোনাউন। প্রোনাউন কি? ইউজড ইন প্লেস অফ নাউন। প্রোনাউন কোথায় বসে? নাউনের জায়গায় বসে, নাউনের পরিবর্তে বসে, বা নাউনকে সরিয়ে বসে। তো সেটাকে আমরা কি বলবো? প্রোনাউন। যেমন উদাহরণ দিলে দেখবে সুন্দর করে বোঝা যাবে। যেমন হি ইজ এ ডক্টর, এটা একটা সেন্টেন্স। দেখো হি ইজ এ ডক্টর, এখানে প্রোনাউন তুমি বুঝবে কি করে? এখানে প্রোনাউন হচ্ছে হি। দেখো সে হয় একজন ডাক্তার, এখন সে হয় একজন ডাক্তার, কিন্তু সেটা তো কেউ। ধরো তোমার দাদা ডাক্তার, তার নাম সৌরভ, ঠিক আছে, তো সৌরভ ডাক্তার, তোমার দাদার নাম সৌরভ, তুমি বললে আমার দাদা সৌরভ, হি ইজ এ ডক্টর, সে হয় একজন ডাক্তার, তাহলে আমার দাদা হচ্ছে সৌরভ। তো আমি বলছি সে একজন ডাক্তার, তাহলে এখানে যে আমি সে করে বলছি, এই সেটা আমি কাকে বলছি? আমার দাদাকে বলছি। তোমার দাদাকে বলছো যে আমার দাদা একজন ডাক্তার, তা আমার দাদা হচ্ছে সৌরভ, তাহলে আমি বলছি সে একজন ডাক্তার। আমি যখন বলছি সে একজন ডাক্তার, আর আগে বললাম আমার দাদা হচ্ছে সৌরভ, তাহলে আমার দাদা যেহেতু সৌরভ, সে যখন ডাক্তার, এখানে যে সেটা বসেছে সেটা তো আমার দাদা সৌরভই। তাহলে সৌরভ ছিল নাউন, নাম ছিল। তো সেটা যখন প্রোনাউন হবে, তখন নামের পরিবর্তে আমরা যা ব্যবহার করব সেটাই হচ্ছে আমাদের কি? প্রোনাউন, সর্বনাম। বোঝা গেল? দেখো এখানে হি হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? এরপরে দেখো অ্যাডজেক্টিভ, বিশেষণ। বিশেষণ শব্দের সঙ্গে সবাই পরিচিত আমরা। দেখো ভালো কিছু মানে আখ্যা ভূষণ, মানে কোনো দোষ গুণ অবস্থা, এগুলো বোঝাতে আমরা যখন যেই পার্টস অফ স্পিচ ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এটা কি করে? দেখো ডেসক্রাইবিং বা মডিফাইজ করে নাউন অথবা প্রোনাউনকে। নাউন আর প্রোনাউনকে কি করে? মডিফাই করে। আমরা নাউন আর প্রোনাউন শিখলাম কিন্তু অলরেডি। কোনো কিছুর নামকে আমরা নাউন বলছি, নামের পরিবর্তে যেটা ব্যবহার করছি সেটাকে আমরা প্রোনাউন বলছি। তো এই নাউন আর প্রোনাউনকে এই অ্যাডজেক্টিভ কি করে? মডিফাই করে। কিভাবে মডিফাই করে? দেখো ওয়াসিম ইজ এ অনেস্ট বয়, এখানে দেখো ওয়াসিম হচ্ছে নাউন, আমরা বললাম নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, ঠিক আছে। তো এখানে দেখো ওয়াসিম হচ্ছে নাউন, নাউন তো ওয়াসিম একটা নাম, ওয়াসিম নাউন, তাহলে নাউন ওয়াসিম ইজ এ অনেস্ট বয়। এখানে দেখো ইজ দা ভার্ব, এ হচ্ছে তোমার কি? সরি এটা অ্যান হবে, অ্যান অনেস্ট বয়, অ্যান অনেস্ট বয়। তো এখানে দেখো অনেস্ট কি? অনেস্ট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। এখানে দেখো তার একটা গুণ বোঝানো হচ্ছে, সে সৎ, তাই তো, সে সৎ। বয় হচ্ছে কি? নাউন, ছেলে, ঠিক আছে। ওয়াসিম হলো একটা সৎ ছেলে, তাহলে এখানে দেখো ওয়াসিম একটা ছেলে বললেও হয়, কিন্তু ওয়াসিম কেমন ছেলে, ওর যে একটা আমরা বিশেষিত করছি, মানে কিভাবে করছি, মানে মডিফাই করছে নাউনটাকে। দেখো যে কেমন ছেলে, অনেস্ট, সৎ ছেলে, সৎ ছেলে। তো এবার বুঝলে যে নাউন আর প্রোনাউনকে কিভাবে অ্যাডজেক্টিভ মডিফাই করে। তারপর দেখো ভার্ব, ক্রিয়া।
এটা কি করে তোমার ডেসক্রাইবস অ্যান অ্যাকশন অকারনেস অর স্টেট অফ বিং, মানে কি হচ্ছে কোনো কাজ করা। ভার্ব বলতে আমরা কি বুঝি সাধারণত, যে কোনো কাজ করাকে বোঝায়, কিন্তু দেখো কিছু ভার্ব আছে সেখানে কাজ করা হচ্ছে এটা বোঝায় না। যেমন আই অ্যাম এ বয়, এখানে অ্যামটা আমি ভার্ব হিসাবে ইউজ করছি, কিন্তু অ্যাম দিয়ে আমরা কিন্তু কাজ করা বোঝাচ্ছি না, এটা একটা অবস্থা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তোমার যে অকারেন্স বা স্টেট অফ বিং, যে কিছু একটা হচ্ছে সেটা বোঝানো হচ্ছে, তাই না? তো ভার্ব দেখো, হি লাভস টু রিড নোবেলস, সে ভালোবাসে কি করতে, নোবেলস পড়তে। নোবেলস মানে কি, উপন্যাস। তোমরা পড়ে থাকবে আর না পড়লে পড়বে, উপন্যাস পড়া ভালো। হি লাভস টু রিড নোবেলস, সে ভালোবাসে কি করতে, উপন্যাস পড়তে। এখানে হি হচ্ছে আমার সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব থাকে, তো দেখো এটা লাভস, এই লাভস হচ্ছে ভালোবাসে, সে কি করে, পড়তে কি করে, ভালোবাসে। তো এই ভালোবাসা হচ্ছে ভার্ব। টু রিড নোবেলস, ঠিক আছে, সে কি করে, নোবেলস পড়তে ভালোবাসে। টু প্রিপজিশন রিড, ভার্ব নোবেলস উপন্যাস, সে নোবেল পড়তে ভালোবাসে। দেখো ভালোবাসা ও একটা কাজ, পড়াটা একটা কাজ, এখানে দুটো ভার্ব আছে এই সেন্টেন্সে। ঠিক আছে, হি লাভস টু রিড নোবেলস, সে নোবেলস পড়তে ভালোবাসে। তারপরে দেখো নেক্সট, নেক্সট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলবো আমরা, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি, দেখো ডেসক্রাইবস অর মডিফাইজ এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। এটা কি করে, এটা একটা ভার্বকে, এটা একটা অ্যাডজেক্টিভকে বা এটা একটা অ্যাডভার্বকে মডিফাই করে। কিভাবে মডিফাই করে, দেখো দা ম্যান ওয়ার্ক স্লোলি, ঠিক আছে, লোকটা ধীরে ধীরে হাঁটছে, হাঁটছিল। তো এখানে দা ম্যান ওয়ার্ক, এটা হচ্ছে কি আমাদের ভার্ব, সরি দেখো ওয়ার্ক এটা হচ্ছে কি আমাদের সেন্টেন্সের ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এখন যে হাঁটছে, আমি বললাম ভার্বকে মডিফাই করে, এক এক করে সবগুলো যাকে যাকে মডিফাই করে তোমাদের বোঝাচ্ছি। দেখো ভার্বকে মডিফাই করে, এখানে সে হাঁটছে, কিন্তু সে কিভাবে হাঁটছে, স্লোলি, ধীরে ধীরে। তাহলে এই স্লোলি হচ্ছে কি আমার, স্লোলি হচ্ছে আমার অ্যাডভার্ব, এই স্লোলি হচ্ছে আমার কি অ্যাডভার্ব, এই স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা দেখো মডিফাই করছে এই ভার্বকে, কিভাবে হাঁটছে, স্লোলি হাঁটছে, ঠিক আছে, স্লোলি হাঁটছে। দেখো তারপরে বলি কিভাবে অ্যাডজেক্টিভকে করে, ধরো দা গার্ল ইজ বিউটিফুল, দা গার্ল ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল কি আমার অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি বলি দা গার্ল ইজ ভেরি বিউটিফুল, তাহলে কি হবে, দেখো দা গার্ল ইজ, দা গার্ল ইজ ভেরি বিউটিফুল। এই যে ভেরিটা এলো, এই ভেরিটা কি, ভেরিটা হচ্ছে আমার অ্যাডভার্ব, এটা আমার কি করছে, বিউটিফুল অ্যাডজেক্টিভকে কি করছে, মডিফাই করছে, যে কেমন সুন্দর, খুব সুন্দর, দা গার্ল ইজ ভেরি বিউটিফুল, মেয়েটি খুব সুন্দর। ঠিক আছে, তারপরে দেখো অ্যানাদার অ্যাডভার্বকে কি করেই করে, ধরো এটা তো আমার অ্যাডভার্ব, তো একটা অ্যাডভার্ব অ্যাডভার্বকে কিভাবে মডিফাই করে, দেখো এখানে আছে এই সেন্টেন্সটা, দা ম্যান ওয়াক স্লোলি, ঠিক আছে, এটা তোমার অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি করছে, তোমার এখানে ভার্ব কি করছে, যদি আমি এটার আগে দেই যে ওয়াক, ধরো এক্সট্রিমলি বা ভেরি স্লোলি, ভেরি দিচ্ছি আমি, হ্যাঁ দেখো ভেরি স্লোলি, ঠিক আছে, তাহলে লোকটা হাঁটছে স্লোলি, স্লোলি এখানে আমার অ্যাডভার্ব, কিন্তু এই স্লোলিটাকে মডিফাই করার জন্য আমি এর আগে কি ইউজ করছি, ভেরি, মানে লোকটা আরো মানে
স্লোলি তো হাঁটছেই, সেটা মানে খুবই চরম পর্যায়ে, মানে এক্সট্রিম লেভেলের স্লোলি। তো তার জন্য আমি দেখি দা ম্যান ওয়াকড ভেরি স্লোলি, মানে লোকটা হাঁটছে খুব ধীরে ধীরে, হাঁটছিল খুব ধীরে ধীরে। বোঝা গেল একবার। তারপরে দেখো প্রিপজিশন, পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় কি করে? এটা একটা সম্পর্ক স্থাপন করে বিটুইন দ্য নাউন অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। নাউন এবং সেন্টেন্সের বাকি যে পার্ট থাকে তার সঙ্গে কি করে? প্রিপজিশন একটা সম্পর্ক স্থাপন করে। যেমন দেখো, দা বুক ইজ অন দ্য টেবিল, বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। তাহলে এখানে অন দিয়ে আমি কিভাবে বুঝতে পারছি যে দেখো নাউন, নাউন এবং অন্য যে রেস্ট অফ সেন্টেন্স, বাকি পার্ট আছে সেন্টেন্সে, তার সঙ্গে কি করে সম্পর্ক আছে? দেখো দা বুক ইজ অন দা টেবিল, এখানে নাউন কোনটা? বই। বইটা কোথায় আছে? টেবিলের উপর আছে। অন দা টেবিল, টেবিলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে যে বইটা আমি কোথায় রেখেছি? যে টেবিলের উপর, অন দা টেবিল, তাই না? তো প্রিপজিশন কি করে? প্রিপজিশন দেখো করে রিলেশনশিপ বিটুইন দা নাউন এন্ড দা অ্যানাদার পার্ট অফ সেন্টেন্স বা রেস্ট পার্ট অফ সেন্টেন্স। ক্লিয়ার? এরপরে দেখো কনজাংশন, সংযোজক অব্যয়। সংযোজক কথাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিছুকে সংযোজন করবে। বা জাংশন, দেখো কনজাংশন, জাংশন, আমরা যে জাংশন স্টেশন গুলো বলি সেখানে কি হয়? সেখানে দেখবে দুই বা তার বেশি দিক থেকে ট্রেন এসে সেখান থেকে কোনো কোথাও না কোথাও যায় বা মিলিত হয়, মিলিত হয়ে থাকে। তো তো এখানে দেখো দুটো, এখানে ইসে না, অনেকগুলো না, যে কনজাংশন সংযোজক অব্যয় কি হয়? কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজ এন্ড ক্লোজ, এইগুলোকে কি করে? কানেক্টস করে থাকে। ঠিক আছে, পরপর কানেক্ট করে থাকে, তার জন্য এটাকে বলা হয় সংযোজক অব্যয়। যেমন কি দেখো, সায়ন ইজ টল এন্ড স্লিম, সায়ন লম্বা, কিন্তু সায়ন যে এবং লম্বা, মানে সায়ন ইজ টল লম্বা, এবং ও যে স্লিম, সেটা অ্যাড করার জন্য আমরা এখানে দেখো একটা কনজাংশন নিয়েছি, আর সেটা হলো তোমার অ্যান্ড, সেটা হলো দেখো অ্যান্ড। এই অ্যান্ড হচ্ছে আমাদের কি? কনজাংশন। এরকম ভাবে আমরা যখন সেন্টেন্স করি দেখবে, যখন দুটো সেন্টেন্সকে আমরা অ্যাড করি তখন অ্যান্ড অর এরকম যে ওয়ার্ড গুলো আছে সেগুলো দিয়ে আমরা অ্যাড করে থাকি, আর এগুলোই হচ্ছে কি আমাদের কনজাংশন। তারপর দেখো ইন্টারজেকশন, আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক কি? প্রত্যেকটা মানুষের মধ্যে আবেগ রয়েছে, আবেগহীন মানুষ হয় না, কারণ আবেগহীন জড় পদার্থ। তো কেউ যদি বলে আমার আবেগ নেই, তুমি ভাববে যে এটা সে আবেগের বশেই বলছে। আবেগ নেই মানে সে আবেগের বশেই বলছে, না হলে এই এত বড় কথা কেউ বলতে পারে না যে আমার আবেগ নেই। হয়তো তার ভিতরে কোনো দুঃখ বা কোনো কারণে, বিশেষ কোনো কারণে সেই কথাটা বলে দিচ্ছে যে আমার মধ্যে কোনো আবেগ নেই, কিন্তু এটা জানবে যে এটা আবেগ থেকেই বলছে। তো আবেগ সূচক অব্যয়, যে আমাদের যত রকমের আবেগ আছে সেই আবেগগুলো এই এখানে তুমি পাবে, এই পার্টস অফ স্পিচের মধ্যে থাকবে। যেমন এক্সপ্রেস, দেখো এক্সপ্রেস সারপ্রাইজেস অর আদার ইমোশন। আদার ইমোশন তো অনেক রকমের হয়, যত রকমের ইমোশন আছে তোমার, আনন্দ পাওয়া, জয় উল্লাস করা, দুঃখ পাওয়া, বেদনা পাওয়া, যত রকমের ইমোশনস আছে। বা সারপ্রাইজ হলে ধরো তুমি কোন একটা, ধরো তুমি এখন পড়াশোনা করছো, চাকরির পরীক্ষাটা কমপ্লিট করলে, তুমি রেজাল্টের জন্য বসে আছো, হঠাৎ তুমি শুনলে যে তোমার রেজাল্ট বেরিয়েছে, তোমার সিলেকশন হয়ে গেছে, তখন কি করবে তুমি? অবশ্যই সারপ্রাইজ হবে, তার সঙ্গে আনন্দিত হবে, কান্না করে দিতে পারো, কান্না করে দেবে, দেখবে তার কি আনন্দ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কি? ইন্টারজেকশন অব্যয়। ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়। দেখো একটা উদাহরণ দেখো, ওয়াও দ্যাটস ব্রিলিয়ান্ট নিউজ। আমরা বলি না যখন কোনো ভালো খবর শুনি, ওয়াও দ্যাটস ব্রিলিয়ান্ট নিউজ। তারপর আবার কি বলি? ব্রেভো, ইউ প্লেড ওয়েল। আমরা বলি তো এরকম ভাবে, ধরো কেউ ভালো খেলেছে তাকে বলি না, বাহ সাব্বাস, খুব ভালো খেলেছিস, বলি তো। এই সমস্ত কিছুর জন্য আমরা ইন্টারজেকশন ব্যবহার করে থাকি, ইন্টারজেকশনের যে ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো আমরা করে থাকি। তো দেখো পার্টস অফ স্পিচ 8টা, কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হয়ে গেল। তো এই আমরা যে পার্টস অফ স্পিচ 8
আটটা তোমাদের বললাম, আটটা তোমরা জানলে, বেসিক আইডিয়াটা নিলে। এবার আমরা করব কি, এবার আমরা নাউন থেকে শুরু করব। নাউন শুধু কোনো কিছু নামকে নাউন বলে তা তো নয়, নাউনের আরো ভাগ রয়েছে। নাম বা কিসে কাকে কি বলে সেগুলো সব জানবে, জানার পরে দেখবে তোমার সেন্টেন্সে কোনটা নাউন সেটা আইডেন্টিফাই করতে তোমার আর কোনো অসুবিধা হবে না। তো ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ করাবো। তার ভিতরে দেখো ভার্বটা একটু বড়, তোমার ধৈর্য নিয়ে করতে হবে, ক্লাস শেষ হতে টাইম লাগবে না। আমি তোমাদের পর পর ক্লাস করালে, আজকে একটা ক্লাস এখন কমপ্লিট করে আমি যদি আর একটু পরে আর একটা ক্লাস দিই, তোমরা দুটো হলে তোমাদের প্রেসার হয়ে যাবে, তখন তুমি এটা ঠিক করে কমপ্লিট করতে পারবে না। আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে রেডি আছি, কোনো টেনশনের কারণ নেই, আমি তোমাদের ক্লাস দিতে থাকবো, তোমরা জাস্ট যেটা আমি দেবো সেটা কমপ্লিট করো। এটা নিজের কাছে নিজে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হও, কমপ্লিট করো, দেখবে ইংলিশ ভাই জীবনের একটা সম্পদ, সারা জীবন লাগে, শুধু কম্পিটিটিভ এক্সামের হলে লাগে তা নয়। তো সিরিয়াসলি শেখো, আর পড়াশোনা করে যখন চাকরি করবে তুমি একটা ভুলভাল ইংলিশ বলবে, যেটা শুনে সবাই বুঝবে যে তোমার ইংলিশটা ঠিক নয়, সেখানে তোমার প্রেস্টিজ কিন্তু আর সমানতালে থাকবে না। তো সেই ক্ষেত্রে তোমার ইংলিশ শেখাটা ভীষণ জরুরি, যেহেতু এটা আমার দরকার। এখন যতই দিন যাচ্ছে ততই মানুষ মডিফিকেশন হচ্ছে, তো সেখানে তো আমাদের উচিত, তাই না, যে ভালো করে ইংলিশটা শেখা। তো যে কোনো প্রয়োজনে হোক, যেভাবে হোক, যে কোনো কষ্টে হোক, তোমার ইংলিশটা শিখতে হবে। তার জন্য এটা অনেক মানে করে এরম ভাবে বাংলায় পড়ানো হচ্ছে, বাংলায় করে, তো সেটা কিন্তু তোমরা করো না, নষ্ট করো না, ভালোভাবে পড়বে। তো দেখো এবার আমরা একটা গল্প দেখো, এই গল্পটার মধ্যে প্রত্যেকটা পার্টস অফ তুমি বুঝতে পারবে, পার্টস অফ স্পিচ কি করে থাকে, কোথায় থাকে সেটা পুরো বুঝতে পারবে। দেখো, দ্য ওল্ড টায়ার্ড ম্যান was sitting under a tree and patiently waiting for his son to arrive. যাই হোক, এটা একটু হয়ে গেছে, এখানে একসঙ্গেই ছিল, আলাদা হয়ে গেছে, এর সঙ্গে আর কি একটুখানি চাইছে ডিস্টেন্স রাখতে, হয় না আমাদের সম্পর্ক এরকম হয় দেখবে। যাই হোক, তো এখানে দা ওল্ড টায়ার্ড ম্যান, বৃদ্ধ টায়ার্ড ক্লান্ত ম্যান লোকটি, ওয়াজ সিটিং বসেছিল, আন্ডার এ ট্রি একটা গাছের নিচে, অ্যান্ড পেশেন্টলি ওয়েটিং, পেশেন্টলি মানে কি ধৈর্য সহকারে, ওয়েটিং ওয়েট করছিল, ফর কার জন্য, হিজ সন টু অ্যারাইভ তার ছেলে আসবে তার জন্য সে কি করছিল, ধৈর্য সহকারে অপেক্ষা করছিল, একটা ওল্ড বৃদ্ধ টায়ার্ড ক্লান্ত লোক। তো দেখো এখানে দা, এটা ওল্ড, এটা টায়ার্ড, এটা ম্যান ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি অ্যান্ড পেশেন্টলি ওয়েটিং ফর হিজ সন টু অ্যারাইভ। তো এটা একটা সেন্টেন্স। তো এখানে আমরা কি বলেছিলাম, পার্টস অফ স্পিচ, যে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দকে আমরা এক একটা পার্টস অফ স্পিচ বলি। তো এখানে যে সেন্টেন্সটা যতগুলো ওয়ার্ড ব্যবহৃত রয়েছে, তো প্রত্যেকে এক একটা পার্টস অফ স্পিচ। তো কে কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা দেখো এখান থেকে দেখব। দা কি পার্টস অফ স্পিচ বা নাকি আর্টিকেল, এটা তোমরা জানো, আর্টিকেলস এর ক্লাস হয়ে গেছে। তো সুতরাং দা ওল্ড টায়ার্ড, একটা বৃদ্ধ এবং টায়ার্ড মানে ক্লান্ত, ক্লান্ত লোককে বোঝানো হয়েছে। তো সেখানে আমরা এটা কি নির্দিষ্ট করে বলছি, ডেফিনেট আর্টিকেল। তো সেখানে দা আর্টিকেল থাকবে, এই দা হলো কি আমাদের আর্টিকেল। আর্টিকেল ওল্ড টায়ার্ড ম্যান, দেখো এখানে হচ্ছে ম্যান, ম্যান হচ্ছে লোক, লোকটা কেমন, ওল্ড টায়ার্ড। তো তাহলে এগুলো কি, যখন নাউনকে বিশেষিত করে কে, অ্যাডজেক্টিভ, তাহলে ওল্ড টায়ার্ড এগুলো হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। ম্যান হচ্ছে কি, ম্যান হচ্ছে নাউন, ওয়াজ হচ্ছে কি আমাদের ভার্ব,
এটা কি ভার্ব? ওয়াজ সিটিং, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। দেখো এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? আমরা যখন টেন্স পড়বো সব শেখানো হবে, চিন্তার কোনো কারণ নেই। ওয়াজ ওয়্যার ভার্বের সঙ্গে আইএনজি, তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো ওয়াজ তার সঙ্গে সিট ছিল, সিটের সঙ্গে আইএনজি যোগ করে সিটিং হয়েছে, ওয়াজ সিটিং, সিট বসা। তো সিটের সঙ্গে যখন তোমার আইএনজি যোগ করে তখন সেটা সিটিং হয়ে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ভার্ব। দেখো এই ওয়াজ সিটিং, ওয়াজ সিটিং, এটা হচ্ছে আমাদের ভার্ব। আন্ডার, অন, অ্যাবভ, আন্ডার, এগুলো কি? এগুলো হচ্ছে প্রিপজিশন। তাহলে কোথায়? আন্ডার এ ট্রি, আন্ডার হচ্ছে আমাদের প্রিপজিশন। প্রিপজিশন কি করে? নাউন এবং অন্যান্য রেস্ট অফ দ্য সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করে। যেমন দেখো নাউন কি? আমাদের ম্যান, ম্যানটা কোথায় বসেছিল? আন্ডার, কোথায়? গাছের নিচে, গাছের নিচে বসেছিল, তো আন্ডার প্রিপজিশন। এ হচ্ছে কি? আর্টিকেল, আর ট্রি হচ্ছে কি? নাউন। আর্টিকেল সবসময় নাউনের আগে বসে তো। তারপর অ্যান্ড, অ্যান্ড হচ্ছে কি? যেটা বললাম যে কানেক্ট করে, দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, তো তাকে আমরা কি বলি? কনজাংশন। তাহলে দেখো এখানে দা ওল্ড টায়ার্ড ম্যান ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি অ্যান্ড is patiently waiting for his son to arrive। তো এই সেন্টেন্সটাকে আমরা এই সেন্টেন্সটার সঙ্গে কি দিয়ে কানেক্ট করেছি? এন্ড দিয়ে কানেক্ট করেছি। তো সুতরাং এন্ড কি আমাদের? এন্ড আমাদের কনজাংশন। এন্ড হচ্ছে আমাদের কনজাংশন। তারপর দেখো পেশেন্টলি ওয়েটিং ফর, কিভাবে ওয়েট করছে? ধৈর্য সহকারে। তাহলে এটা আমাদের কি? অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। ওয়েটিং ভার্ব, ফর কি? প্রিপজিশন। হিজ, এটা কি? হিজ, হিজ হচ্ছে প্রোনাউন। যে লোকটা ছিল, বৃদ্ধ লোকটা, ওল্ড টায়ার্ড যে লোকটা ছিল, তার হচ্ছে প্রোনাউন হচ্ছে হিজ। প্রোনাউন সন টু অ্যারাইভ, সন কি? নাউন, টু অ্যারাইভ হচ্ছে ভার্ব, ঠিক আছে? দেখো এই সেন্টেন্সটার মধ্যে পার্টস অফ স্পিচ সবগুলোই পেলে। পার্টস অফ স্পিচ এটা একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো হলো। তো এবার পার্টস অফ স্পিচের প্রকারভেদ, কোন পার্টস অফ স্পিচ কি, এটা নিয়ে আশা করি আর তোমাদের অসুবিধা থাকবে না, বা থাকার কথা নয়। এরপরে দেখো আরো থাকবে না, এবার আমরা ডিটেলস যখন আলোচনা করব তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখনো যদি ধরো কারো কোনো অসুবিধা মনে করো যে রয়ে গেছে, সেটা ঠিক হয়ে যাবে, একদম ঘাবড়ানোর কোনো চিন্তা নেই। তোমার ঘাবড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। আছি ভাই এখানে, তোমার জন্যই আছি, বা তোমাদের জন্য আছি। তো সুতরাং তোমরা জাস্ট ক্লাস করো, যে কোনো অসুবিধা, যে কোনো যা ফেস করছো কিছু থাকবে না, শুধু ক্লাস করো সিরিয়াসলি। তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে যে আমি আমার জায়গায় সৎ কিনা। এর উত্তর যদি তুমি হ্যাঁ পাও, তুমি দেখবে তোমার শেখায় কোনো খামতি থাকবে না এবং তুমি যথাযথ শিখে গেছো। তো চলো ডিটেলসে। নাউন, কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি। নাউনের বাংলা বিশেষ্য বলেছি আমি। দেখো একই কথা বারবার রিপিট কেন করে বলছি বলতো? যাতে করে তোমাদের অসুবিধা কম হয়, যাতে করে তোমাদের একটা জিনিস কানের মধ্যে ঢোকে। তুমি তাকিয়ে আমার দিকে তাকিয়ে তুমি অসচেতন হলেও যাতে তুমি করে আবার আমার একই জিনিস শুনে সচেতন হও বা অ্যালার্ট হয়ে তুমি দেখো। তো একই জিনিস আমি বারবার এর জন্য তোমাদের রিপিট করি, যাতে তোমাদের কাজটা এগিয়ে থাকে, সুবিধা হয় তোমাদের, যে বারবার ঢুকুক আমার কানে এবং আমি শিখবো। তো আমি চাই তোমাদের শেখাতে, তোমরাও চাও শিখতে, তাহলে দেখবে আর কোথাও কোনো অসুবিধা থাকবে না। তো যাই হোক, দেখো নাউন বিশেষ্য। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। দেখো ভাগ নিয়ে কিন্তু একদম গোলাবে না, আমি তোমাদের বলি ভাগ নিয়ে গোলানোর দরকার নেই, শুধু কোন নাউন কি কোনটা সেটা তোমরা মনে রাখবে।
কি ভাগে ভাগ করা হয়েছে না হয়েছে আমি তোমাদের বেসিক বা বেস করার জন্য এগুলো করছি, তো ভাগ নিয়ে গোলানোর কোনো ভয় নেই। আস্তে আস্তে দেখবে সবগুলো তোমার এমনিতেই মেমোরাইজ হয়ে যাবে, তুমি শিখে যাবে, তখন তুমি নিজেই বুঝবে যে কিভাবে ভাগ হয়েছে বা কোনটাকে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দেখো প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কাকে বলবো আমরা? যেই নাউন গুলো ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য কাকে বলি আমরা? ধরো যেটা আমি টাচ করতে পারি, যেটা আমি দেখতে পারি, স্পর্শ করতে পারি, সেই জিনিসগুলো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য। মানে ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ, জানো তো পঞ্চ ইন্দ্রিয়। তো এই যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এগুলোতে যে জিনিসগুলো আমরা ফিল করতে পারি, সেগুলো হচ্ছে কি আমাদের কনক্রিট নাউন। সেগুলো হচ্ছে আমাদের কনক্রিট নাউন। তো কনক্রিট নাউন কি? যেমন দেখো টেবিল, চেয়ার, ডগ, টেবিল, চেয়ার, ডগ, বুক, পেন, বল, এটসেট্রা। এগুলো হচ্ছে কি আমাদের, ধরো এরকম যত কিছু আছে যেগুলো তুমি টাচ করতে পারো, তোমার ইন্দ্রিয় দ্বারা তুমি অনুভব করতে পারো, সেগুলো সব হচ্ছে কি, সব হচ্ছে আমাদের কনক্রিট নাউন। দেখো টেবিল, চেয়ার, ডগ, বুক, পেন, বল, এটসেট্রা। তুমি এবার ভেবে দেখো তোমার আশেপাশে কত কনক্রিট নাউন রয়েছে। তোমার হাতের পেনটা কনক্রিট নাউন, তুমি যে খাতাটা নিয়ে বসেছো সেটা কনক্রিট নাউন, যেই চেয়ার টেবিলে বসেছো সেটা কনক্রিট নাউন, যে মেঝেতে পা রেখেছো সেটা কনক্রিট নাউন, তোমার ঘরটা একটা কনক্রিট নাউন। তো এবার তুমি ভাবো তো, এত কনক্রিট নাউন আমার পাশে, অথচ হয়তো তুমি জানতে না যেগুলো কনক্রিট নাউন। তো আশা করি আর ভুলবে না, কনক্রিট নাউন ক্লিয়ার। তো তারপর আরেকটা হচ্ছে তোমার কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে কি, গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য কাকে বলবো আমরা? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা কার্যের নাম প্রকাশ পায় এবং যেগুলো ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ফিল করতে পারি না, মানে টাচ করতে পারি না, সেগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অনুভূতির মাধ্যমে যেগুলো আমাদের উপলব্ধি করতে হয়, অনুভূতির মাধ্যমে আমরা উপলব্ধি করি, সেগুলো হচ্ছে আমাদের কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অনুভূতির মাধ্যমে উপলব্ধি করা যায়, যেমন কি গুডনেস, ধরো কারো ভালো, লাভ, ভালোবাসা, এগুলো কি তুমি দেখতে পাও বা ছুতে পারো বা টাচ করা যায়? হেট্রেট, ঘৃণা, বয়হুড, চাইল্ডহুড, উইজডম, ফ্রেন্ডশিপ, তারপর রিডিং, স্লিপিং, লিডারশিপ, হেলথ, এগুলো এগুলো তো আমরা টাচ করতে পারি না, এগুলো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়। এগুলো শুধু আমরা কি করি, অনুভূতির মাধ্যমে উপলব্ধি করি। তো সুতরাং এই নাউনগুলো হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট একটা আছে, পয়েন্ট আছে, সেটা একটু তোমরা দেখবে। সেটা হলো এই যে সমস্ত নাউনের শেষে কি থাকে, দেখো নেস, শোন, ফুট, শিপ, ডম, মেন্ট, ইজাম, টিএস, টিওয়াই, সিসি, সিওয়াই থাকে, তারা হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কি গুডনেস, ঠিক আছে, গুডনেস, তারপর চাইল্ডহুড, বয়হুড, এগুলো সবই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা নাউনকে প্রধানত প্রথমে দুই ভাগে ভাগ করছি, একটা কি, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিট নাউন হচ্ছে কি, যেগুলো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য, আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়, যেগুলো আমরা কি করি, অনুভূতির মাধ্যমে ফিল করি, সেগুলো হচ্ছে কি আমাদের অনুভূতির মাধ্যমে বুঝতে পারি, সেগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে নাউনের দুটো ভাগ তোমাদের ক্লিয়ার। এরপর দেখো নেক্সট, দেখো কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা যে বললাম যে নাউনকে দু ভাগে ভাগ করেছি, একটা কনক্রিট একটা অ্যাবস্ট্রাক্ট। তো কনক্রিট নাউনকে আবার দু ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগ দুটো হচ্ছে, দেখো সরি, চার ভাগে ভাগ করা হয়েছে। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে তোমার কি, কালেকটিভ নাউন। এই হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে আবার কি হয়েছে, যে তোমার চার ভাগে ভাগ করে করা হয়েছে, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন। প্রপার নাউন, কমন নাউন কি, ম্যাটেরিয়াল নাউন কি, কালেকটিভ নাউন কি, এক এক করে দেখো। প্রপার নাউন, প্রপার নাউন কাকে বলবো আমরা? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায়, তখন তাকে আমরা কি বলবো, প্রপার নাউন বলবো। যেমন কি দেখো, শ্রীকান্ত ইজ এ গুড বয়, আই ওয়ান্ট অ্যান ইংলিশ বুক, আই লিভ ইন কলকাতা। এখানে বলো প্রপার নাউন কোনগুলো? এখানে প্রপার নাউন হচ্ছে
শ্রীকান্ত, ইংলিশ, কলকাতা, এগুলো হচ্ছে কি আমাদের প্রপার নাউন। আর প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় কি হয়? ক্যাপিটাল হয়। কোন ব্যক্তি বস্তু স্থান প্রভৃতির নাম বোঝা। দেখো কোন ব্যক্তির নাম কি? শ্রীকান্ত। কোন বস্তুর নাম কি? একটা বই, ইংলিশ বই, ঠিক আছে। তা এই স্থানের নাম কি? আই লিভ ইন কলকাতা, আমি কলকাতা বাস করি। তো এখানে প্রপার নাউন দ্বারা এগুলো বুঝিয়ে এসেছে। তো তাহলে বুঝতে পারছো যে প্রপার নাউন কোনগুলো। এবং প্রপার নাউনের শুরুতে সবসময় কি থাকে? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার মানে কি? বড় হাতের। দেখো এটা হচ্ছে ক্যাপিটাল এ আর এটা হচ্ছে স্মল এ। তাহলে ক্যাপিটাল লেটার, আমি জানি তোমরা জানো, আমি তা আরেকবার বলে দিলাম, ঠিক আছে। তারপর দেখো কমন নাউন। কমন নাউন কাকে বলবো? আমরা যখন আর্টিকেলস করেছি সেখানে কিন্তু আমরা কোথায় দা বসবে সেটা কিন্তু আমরা বলেছিলাম। সেখানে আমরা কমন নাউনের কথা এসেছিল এবং কমন নাউনের কথা বলেছি। যেমন দেখো, যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায়, প্রত্যেকের সাধারণ নাম বুঝায়, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি কমন নাউন। যেমন দেখো, সায়ন ইজ এ গুড ডক্টর। এখানে ডক্টর এটা কমন নাউন, এখানে ফ্লাওয়ার্স এটাও একটা কমন নাউন। ডক্টর, দেখো সায়ন ডাক্তার, তো সায়নের মতো আরো ডাক্তার আছে, যত ডাক্তার আছে তাদের সবার একটা নাম কি? কমন নাম, তারা হচ্ছে ডাক্তার, তাদের পেশা হচ্ছে ডাক্তারি করা। কিন্তু যত ডাক্তার আছে তারা সবাইকে আমরা ডাক্তার বললেই বুঝি। তো এখন সে তো অনেক হতে পারে, তো সেটাই হচ্ছে এদের সাধারণ নাম। একই জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নামকে হচ্ছে কি বলি? আমরা কমন নাউন বলি। ঠিক তেমনি রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার। রোজ একটা ফুল, গোলাপ একটা ফুল, তো ফুলের কি? ফুল হচ্ছে এর সাধারণ নাম। তারপর দেখো ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল শুনেই বুঝতে পারছো, আমরা বলি না যে ম্যাটেরিয়াল ভালো না, মানে কি এর তোমার যে ইগুলো দরকার, মানে এলিমেন্টস দরকার, সেগুলো ভালো না, বা উপাদান ম্যাটেরিয়াল, ঠিক আছে। দেখো ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে, সমুদয় মানে কি? গোটা অংশকে অখণ্ডভাবে বোঝায়, কিন্তু সে পদার্থ হতে উৎপন্ন বস্তুকে বোঝায় না, বা যাহা সংখ্যা দ্বারা গণনা করা যায় না। এই মনে রাখবে, এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এখানে আবার গুলিয়ে ফেলো না। কোন পদার্থের সমুদয় অংশকে অখণ্ড ভাবে বোঝাবে, মানে সমুদয় কি? গোটা অংশটাকে অখণ্ড, মানে খণ্ড না, ভাগ করা যাবে না, ওটাকে যেরকম আছে সেরকমই বোঝাবে, কিন্তু সেই পদার্থ হতে উৎপন্ন বস্তুকে বোঝায় না, এবং সেই যা সংখ্যা দ্বারা কি করা যায় না? গণনা করা যায় না, শুধু পরিমাণ দ্বারা বোঝা যায়, তাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো। তাকে আমরা বলবো কি? ম্যাটেরিয়াল নাউন। যেমন কি দেখো, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এখানে আয়রন লোহা, ইউজফুল মেটাল, লোহা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি হয়, সেগুলো কিন্তু তোমার ম্যাটেরিয়াল নাউন নয়। যে লোহা যে একটা মানে সমুদয় অংশ বা অখণ্ড ভাবে লোহাকে বোঝানো হয়েছে, এটাই হচ্ছে তোমার কি? ম্যাটেরিয়াল নাউন। ঠিক তেমনি গোল্ড, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, তো গোল্ডটাও সেরকম, গোল্ড দিয়ে অনেক কিছু তৈরি হয়, সেগুলো কিন্তু নয়, মানে সমুদয় যে গোল্ড রয়েছে সেটাই হচ্ছে তোমার কি? ম্যাটেরিয়াল নাউন। তারপর ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। এই যে এখানে যে ওয়াটার যে মেইন সোর্স, মানে সমগ্র যে ওয়াটার সোর্স, সেটা ব্যবহারের ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল নাউন করবো। একটা বোতলের মধ্যে যে জল আছে সেটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন নয়, ঠিক আছে। তারপর দেখো উই ইট রাইস, যে আমরা ভাত খাই, ঠিক আছে। এগুলো তুমি কিন্তু গণনা করতে পারবে না, তাই না? আমরা কোনোদিন রাইস গণনা করতে পারবো যে কত রাইস আছে? এখন তুমি যদি ভাবো আমি একটা বাটিতে করে আমি নিয়ে গুনে দেখবো, তাহলে তো তুমি সমুদয় অংশকে গুনছো না। গুনতে হলে তোমার সমুদায়ের যত রাইস আছে অখণ্ড ভাবে তোমার ই করতে হবে, গুনতে হবে। তো তার জন্য এগুলো গোনা যায় না। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? তারপর দেখো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলবো আমরা? যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বস্তুকে পৃথক ভাবে না বুঝিয়ে, এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তু সেগুলোকে ধরো পৃথক ভাবে না বুঝিয়ে বা আলাদা ভাবে না বুঝিয়ে তাদের কি বোঝাবে? সমষ্টিকে বোঝাবে। তাহলে সমষ্টিকে যখন বোঝাবে তখন তাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। তখন তাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে সমষ্টিগত। কালেকটিভ নাউন সমষ্টিগত, ঠিক আছে। যেমন দেখো হি জয়েন্ট দা আর্মি, এখানে আর্মি হচ্ছে
আর্মি হচ্ছে তোমার কি কালেকটিভ নাউন। আওয়ার টিম, টিম হ্যাজ ওন দ্য গেম, টিম হচ্ছে এখানে কি কালেকটিভ নাউন। কি হবে দেখো আর্মি, ধরো তুমি আর্মির পরীক্ষা বা তুমি আর্মি, তোমার মতো আরো অনেক আর্মি রয়েছে, তো আমি যদি বলি যে তুমি একটা আর্মি বা আমি একজন আর্মিকে দেখেছি, তো সেখানে কি আমরা যত আর্মি আছে তাদের সমষ্টিকে, এই সমষ্টিকেই তো বোঝানো হচ্ছে, মানে একটা আর্মি বলা মানে পার্টিকুলার তোমাকে তো ইন্ডিকেট করা হচ্ছে না, তাই না? তো এখানে তাহলে কি বোঝানো হচ্ছে, সমষ্টি বোঝানো হচ্ছে। যেমন টিম, আমরা যখন টিম গঠন করি, একটা টিম তো ধরো একজনকে নিয়ে হয় না, একটা টিম হতে হলে মিনিমাম দুজন লাগে। তো সেখানে কি আমরা যখন অনেকে মিলে, যেমন ক্রিকেট খেলা হলে কি হয়, তোমার প্রত্যেকটা দলে 11 জন করে প্লেয়ার খেলে, তো প্রত্যেকটা দলকে আমরা কি বলি, একটা টিম বলি না? যারা খেলতে নামে, একটা টিম থাকে, তো দুটো টিম থাকে, দুটো টিম মিলে খেলা হয়, তাই না? তো সেখানে দেখো এই হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন, যখন কতগুলো ব্যক্তিবস্তুকে পৃথকভাবে না বুঝে কি বোঝানো হয়, তাদের সমষ্টি বা সমষ্টিগতভাবে বোঝানো হয়, সেটাকে আমরা কি বলবো, সরি, একটু জল খেয়ে নিলাম। তো সেটাকে আমরা কি বলবো, দেখো সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। আবার দেখো গণনার দিক থেকেও নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। তো আমি প্রথমেই তোমাদের বলেছি যে তোমরা এই ভাগ নিয়ে একদম ঘাবড়াবে না, বা এই ভাগ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই যে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, তারপর কালেকটিভ নাউন, এই নাউনগুলো কি, কিভাবে চিনতে হয়, কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এগুলো তোমরা ভালো করে বুঝে নাও, চিনে নাও, দেখবে তোমাদের ওই ভাগটা জানতে হবে না যে কোনটা কিভাবে ভাগ করে এসছে, এগুলোই এনাফ, ঠিক আছে। তারপর দেখো এবার গণনার দিক থেকে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা যখন আর্টিকেলস করিয়েছি, আর্টিকেলস এর মধ্যে বলেছিলাম যে ইনডিফিনিট আর ডেফিনিট যে দুটো আর্টিকেল ছিল, কোন আর্টিকেলস এর আগে কাউন্টেবল নাউন বসে বলো, মানে কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, তাহলে কাউন্টেবল নাউন কোনগুলো ছিল, কাউন্টেবল নাউন কোনগুলোকে বলবো আমরা, যেগুলোকে কাউন্ট করা যায়, সেগুলোকে কি বলবো আমরা, কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কি, যেই নাউনগুলোকে কি করা যায় না, গণনা করা যায় না, সেগুলো হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন। তো এই তুমি নাউনের এটা জেনে রাখলে, আর নাউন আর ডিটেলস করে নি, তোমাদের এইটুকু বেসের জন্য মানে এনাফ, এর বাইরে আর কিচ্ছু দরকার নেই। তোমাদের নাউনে যেইটুকু দরকার বা যেইটুকু তোমাদের প্রয়োজন সেইটুকু কমপ্লিট করার। দেখো এবার আমরা করব প্রোনাউন। প্রোনাউন কি, প্রোনাউন কাকে বলে, যখন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তখন তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি প্রোনাউন। নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করি তাকে আমরা কি বলি, প্রোনাউন। প্রোনাউনের বাংলা হচ্ছে কি, সর্বনাম। নাউনের পরিবর্তে দেখো যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। প্রোনাউনকে দেখো 8 ভাগে ভাগ করা হয়েছে। তো সেই 8টা ভাগ কি, 8টা ভাগ হচ্ছে দেখো পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ এন্ড এমপ্যাথিক প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। নামগুলো শুনে তোমাদের ভীষণ অড লাগছে তো, বা বুঝতে পারছো না যে কোনটার নাম কি, এর বাংলা কি, একটা একটা করে আমরা যখন পড়বো তখন দেখো তোমাদের এই অসুবিধাটা থাকবে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, পার্সোনাল প্রোনাউন। দেখো এটা একটুখানি আছে, এটা ঠিক করে দিচ্ছি। পার্সোনাল প্রোনাউন কাকে বলে, কোন প্রোনাউন যখন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়, দেখো কে কথা বলে, ভালো করে শোনো, কে কথা বলে, কাকে কথা বলা হয় এবং কার সম্পর্কে কথা বলা হয় এই বোঝায়, তাকে তখন আমরা কি বলবো, পার্সোনাল প্রোনাউন। কে কথা বলে, কাকে কথা বলা হয়, কার সম্পর্কে কথা বলা হয়, এগুলো যখন বোঝাবে তখন তাকে বলে পার্সোনাল প্রোনাউন। যেমন কি, তোমার আই অ্যাম এ বয়, ঠিক আছে, এখানে কে কে কথা বলছে, আমি কথা বলছি, আমি কথা বলছি, আই অ্যাম এ বয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি পার্সোনাল প্রোনাউন। হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, কাকে কথা বলা হচ্ছে, মানে কে বাজারে যাচ্ছে, হি,
ঠিক আছে, এগুলো হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। তারপর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে নির্দেশ করে সে প্রোনাউনকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ মাই বুক, দেখো দিস, দ্যাট ইজ ইউর বল, এগুলো হচ্ছে কি আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেগুলো কি করছে মানে ভাগ করে দিচ্ছে। যেমন দেখো দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই, এটা আমার বই মানে কি অন্য যে বইটা রয়েছে তুমি আর আমি যদি থাকি ওটা হয় তোমার বই বা অন্য কারো বই, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে নির্দেশ করে তখন তাকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ আমরা যখন সেন্টেন্স করেছি সেখানে পড়েছি যে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা বা উত্তরের আশা করা। ঠিক তেমনি দেখো যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করি আমরা তাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কেমন হয়? যেমন দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাইছো, এখানে এই হোয়াট হচ্ছে আমাদের কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর দেখো হু ডিড দ্য ওয়ার্ক, কাজটা কে করেছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, হু ডিড দ্য ওয়ার্ক, এগুলো দিয়ে আমরা কি করছি? প্রশ্ন করছি, এবং এটা প্রোনাউনের মতো কাজ করছে, কি করছে? প্রশ্ন করা হিসেবে ব্যবহার হচ্ছে, এই কারণে এগুলো হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? রি শব্দের অর্থ হচ্ছে কি ব্যাক, ব্যাক বা পিছনে, আর লেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, শব্দের অর্থ সম্পর্ক, লেটিভ শব্দের অর্থ সম্পর্ক। তাহলে দেখো পেছনে সম্পর্ক এরকম একটা মানে দাঁড়াচ্ছে, তাহলে পূর্বে উল্লেখিত কোনো নাউন এর পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং সঙ্গে দুটি সেন্টেন্সকে যুক্ত করে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। তখন তাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। যেমন দেখো আই স দ্য ফিশারম্যান, I saw the fisherman who was catching fish, এখানে হু হচ্ছে আমাদের কি রিলেটিভ প্রোনাউন। এখানে কি করেছে দেখো যে পূর্বে উল্লেখিত নাউনের পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে। এখানে দেখো আই স দা ফিশারম্যান, আমি কাকে দেখেছি? ফিশারম্যানকে দেখেছিলাম, মানে ফিশারম্যানটা হচ্ছে কি নাউন, তাহলে নাউনকে দেখেছিলাম, সে কি করছিল? এই যে হু মানে কি? হু মানে সে, এখানে হু মানে সে, হু মানে কি? সে কি করছিল? সে ওয়াজ ক্যাচিং ফিশ, মানে হু ওয়াজ ক্যাচিং ফিশ, সে কি করছিল? সে মাছ ধরছিল, ঠিক আছে। তারপর দেখো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট, ডেফিনিট মানে নির্দিষ্ট। এই ওয়ার্ডটার সাথে আমরা আর্টিকেলে পরিচিত হয়েছি। দেখো তাহলে কি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট মানে বিশেষ করে মানে তোমার ইন্ডিকেট করে বোঝাবে না, এখানে তোমার ডেফিনেট করে বোঝাবে না, ইনডিফিনিট ভাবে বোঝাবে। যেমন বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে আমরা যে প্রোনাউন ব্যবহার করি তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ইনডিফিনিট প্রোনাউন। তাকে আমরা বলবো কি ইনডিফিনিট প্রোনাউন। যেমন কি? যেমন ওয়ান শুড বি ওয়ান্স ডিউটি, দেখো এটা হচ্ছে একটা নীতি কথার মতো যে ওয়ান শুড বি ওয়ান্স ডিউটি, যে একজনের মানে আমার নিজের যে কোনো মানুষের কথা বলা হচ্ছে যে প্রত্যেকের নিজের কাজ করা উচিত, তাই না? এটা আমাদের কর্তব্য, মানে করতেই হবে, করা উচিত। তো এখানে কিন্তু আমরা ইসে নির্দিষ্ট করে তোমার বোঝানো হচ্ছে না, এখানে অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এটা প্রত্যেকে, সেটা তুমি হতে পারো, আমি হতে পারি, আমার দাদা হতে পারে, আমার স্যার হতে পারেন, বা তোমার স্যার হতে পারেন, যে কেউ হতে পারে, ঠিক আছে। যে ওয়ান শুড বি ওয়ান্স ডিউটি, এই প্রোনাউন এটা হচ্ছে কি তো আমাদের ইনডিফিনিট প্রোনাউন, এটা নির্দিষ্ট করে বোঝায় না, এটা কি করে বুঝিয়েছে? অনির্দিষ্ট ভাবে বুঝিয়েছে, ঠিক আছে। তারপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে? যখন যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে, যখন প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করবে তখন তাকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। যেমন কি দেখো ইচ অফ দ্য বয়েজ উইল গেট এ পেন, এখানে কিন্তু দুই বা ততোধিক, এখানে বলা হয়েছে কি দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে, ভালো করে বুঝবে যে প্রত্যেককে পৃথকভাবে মানে কি আলাদা আলাদা ভাবে প্রকাশ করবে। যেমন ইচ অফ দ্য বয়েজ উইল গেট এ পেন, মানে প্রত্যেকটা ছেলে একটা করে কি পাবে? একটা করে কলম পাবে। ইচ অফ দ্য বয় উইল গেট এ পেন, প্রত্যেকটা ছেলে একটা করে পেন পাবে। এখানে প্রোনাউন কোনটা বলো তাহলে? এখানে ইজ
প্রত্যেককে আলাদা করে বোঝানো হয়েছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পৃথকভাবে প্রকাশ করেছে, ঠিক আছে। তারপরে দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস, মনে রাখার মতো পয়েন্ট, এগুলো মনে রাখবে, তাহলে দেখবে গোলাবে না কোনো কিছুতে, আর ঠিক ঠিক আইডেন্টিফাই করতে পারবে, প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে চিনতে পারবে, এবং প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে চেনার দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে। দেখো সেলফ বা সেলফস যুক্ত হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্টের স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় সাবজেক্টকে নির্দেশ করে। পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্টের স্থান গ্রহণ করে এবং পশ্চাতে ফিরে পুনরায় কি করে সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন কি দেখো হি কিলড হিমসেলফ, হি কিলড হিমসেলফ, ঠিক আছে, সে আত্মহত্যা করেছে বা সে নিজে নিজে মরে গেছে। তো এখানে দেখো কিভাবে এর সঙ্গে এই হয় যে কোনো প্রোনাউন যখন অবজেক্টের স্থান গ্রহণ করে, এই প্রোনাউনটা কি হয়েছে এখানে আমার অবজেক্টের স্থান গ্রহণ করেছে, এটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব, তাহলে এটা কি আমার অবজেক্ট, অবজেক্টের স্থান গ্রহণ করেছে, কিন্তু এখান থেকে আবার পেছনে ফিরেছে, দেখো এখান থেকে আবার এই পশ্চাতে ফিরেছে, পিছনে ফিরে পুনরায় সাবজেক্টকেই নির্দেশ করছে যে আমি আমাকে যে মারলাম, আই কিলড হি কিলড হিমসেলফ, মানে সে যে তাকেই মারলো, সেটা কিন্তু দেখো বোঝানো হচ্ছে যে এখানে হিমসেলফ, এই যে এখানে হি কিলড হিমসেলফ, সে তাকে সে নিজেই মেরেছে, এই হিমসেলফটা কে, হি, তাহলে এখান থেকে আবার পিছনে ফিরে কি তাকে নির্দেশ করছে, তো পুনরায় সাবজেক্টকে নির্দেশ করছে। তো সুতরাং এটাই হচ্ছে আমাদের কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন এন্ড এমফ্যাটিক প্রোনাউন, এই দুটো একসাথে আছে, ঠিক আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন এন্ড এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোন নাউন বা প্রোনাউনের উপর কি করে জোর জোর প্রদান করে, জোর প্রদান করে তাকে আমরা কি বলি এমফ্যাটিক প্রোনাউন বলি। নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশও করে, তাকে আমরা কি বলবো তখন এমফ্যাটিক প্রোনাউন বলবো। যেমন দেখো আই মাইসেলফ, আই মানে তো আমি, আই মানে তো আমি, দেখো আই আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার যদি বলি তুমি বুঝতে পারছো যে আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি জোর দিয়ে বলছি যে আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে নাউন বা প্রোনাউনের পরে বসেছে, দেখো এটা নাও প্রোনাউন, তারপরে বসেছে মাইসেলফ। তারপরে দেখো লাস্ট, এটা প্রোনাউনের লাস্ট পার্ট, সেটা হচ্ছে তোমার রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল মানে হচ্ছে কি পারস্পরিক আর কি, যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়, যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায়, তখন তাকে আমরা কি বলি রেসিপ্রোকাল প্রোনাউন বলি। যেমন দে লাভ ওয়ান অ্যানাদার, ঠিক আছে, ওয়ান অ্যানাদার, দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে কি করে লাভ করে, ভালোবাসে। দে লাভ ওয়ান অ্যানাদার, দ্য টু ব্রাদার্স হেল্প ইচ আদার, এই ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে কি আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। দুজনের মধ্যে সম্পর্ক বোঝালে, যখন দুজনের মধ্যে সম্পর্ক বোঝাবে তখন আমরা ইচ আদার ব্যবহার করব, এবং দুই বা অধিক ব্যক্তির মধ্যে বোঝালে তখন আমরা কি করব ওয়ান অ্যানাদার ব্যবহার করব। এই তোমাদের কমপ্লিট নাউন প্রোনাউন, দেখো কমপ্লিট। বেসিক থেকে শুরু করেছি, বেসিক থেকে বেসিক তোমাদের যত ধারণা সেগুলো দিচ্ছি, এবং সেগুলো সিরিয়াসলি নাও, দেখবে তোমার ইংলিশ গ্রামারে কোথাও কোনো ভয় থাকবে না, কোনো অসুবিধা থাকবে না। তো এই বেসিকটা কিন্তু তোমার মনোযোগ দিয়ে দেখতে হবে, এটা করলে হবে না যে বেসিকটা আমি আজকে আমি পরে দেখব, এবং ভালো করে দেখতে হবে, তুমি একবার না বুঝলে বারবার দেখবে। তো আশা করি, আমার মনে হয় না তোমার বারবার রিপিট করতে হবে। তো তোমাদের এত সুন্দরভাবে ক্লাসগুলো রেডি করা আছে, তো সেখানে তো তোমাদের একবারই কমপ্লিট, কিন্তু সেখানে একটা জিনিসের দরকার, সেটা হলো তোমাদের মনোযোগ। আর এই মনোযোগটা তোমরা বজায় রাখো, যে কোনো সাবজেক্ট যে কোনো ব্যাপারে, দেখবে তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। তো সাকসেসের জন্য মনোযোগ, আত্মমনোবল, নিজের কাছে নিজের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এই ভালো জিনিসগুলো তোমাদের মধ্যে তোমরা সব সময় বজায় রাখো, এবং নিজের কাছে নিজে সৎ থাকো, পড়াশোনা করো, পড়াশোনার বাইরে
অন্য কোনো দিকে এখন আর নজর দেওয়ার সময় নেই, হাতে সময় নেই। এটা মনে রেখে এগিয়ে চলো। আজকের ক্লাস এই অবধি। এরপরে আমরা নেক্সট দিন আবার বাকি পার্টস অফ স্পিচ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। সবাই ভালো থেকো।